রাশিয়ার যে পেট্রোলিয়াম প্রোডাক্ট ইন্ডিয়া কিনে, এতে করে যে রাশিয়ার যে ফাইন্যান্সিয়ালি তারা ডেভেলপমেন্ট হচ্ছে এবং ওই অর্থটা খরচ করছে হচ্ছে ইউক্রেন যুদ্ধে, যেটা ডোনাল্ড ট্রাম্প বলছে এটা অগ্রহণযোগ্য। 2018 সনের জানুয়ারি থেকে যখন চায়নার উপরে 25% ডিউটি ধরা হয়েছিল, তখন থেকেই ইউএসের যে গার্মেন্ট ইম্পোর্ট সেটা কমা শুরু করেছে। বাংলাদেশি পণ্য যখন যুক্তরাষ্ট্রে রপ্তানি হবে সেটির কিন্তু ট্যারিফ আসলে কম ভারতের তুলনায়। এই যে কম আমাদের ভারতের তুলনায়, এটি কি আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে? যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত 25% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে রেসিপ্রোকাল ট্যারিফ হবে 50%। এখন পর্যন্ত যে দেশগুলোর উপরে রেসিপ্রোকাল ট্যারিফ বসানো হয়েছে তার মধ্যে এটি ওয়ান অফ দি হাইয়েস্ট। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে ভারত রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখায় এই অতিরিক্ত শুল্ক বসানো হলো। প্রশ্ন হলো, এই অতিরিক্ত শুল্ক বসানোর কারণে বাংলাদেশের বাজারে কি কোনো প্রভাব পড়তে পারে? ওয়েলকাম টু স্টার ভিউজরুম, আপনাদের সঙ্গে রয়েছে আমি আহসান হাবিব। যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেফায়েতুল্লাহ মির্ধা। ওয়েলকাম টু আওয়ার শো। আমরা বিভিন্ন সময় দেখেছি যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে তার বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন, কিন্তু রেসিপ্রোকাল ট্যারিফের ক্ষেত্রে দেখলাম যে আসলে ভারতের উপর একটা বড় অঙ্কের ট্যারিফ বসানো হলো শেষ পর্যন্ত। তো এই যে এত বারবার নেগোসিয়েশন হলো, কিন্তু শেষ পর্যন্ত এত বড় ট্যারিফ এবং বন্ধু বলে আখ্যা, তারপরে আবার ট্যারিফ, ভারতের পক্ষ থেকে প্রাথমিক প্রতিক্রিয়াটা আসলে কি ছিল? ঠিকই বলেছেন যে নরেন্দ্র মোদী ট্রাম্পকে বলেছেন যে সে তার বন্ধু, আবার ট্রাম্পও বলেছেন নরেন্দ্র মোদী তার বন্ধু। কিন্তু এখানে কিন্তু বন্ধুত্বের কোনো বিষয় না, বিষয়টা হলো টেরিফ যে ওয়ার বা যুদ্ধের মধ্যে কোনো বন্ধু শত্রু বলে কোনো কিছু নাই। মানে এখানে জয়ী হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। আপনি জেনে খুবই আশ্চর্য হবেন যে প্রথমে 25% ধরা হয়েছিল, সেটাকে আরও 25% বাড়ে 50% করা হয়েছে। কিন্তু এখানে একটা টোটাল ট্যারিফটা, টোটাল বা ইফেক্টিভ ট্যারিফ রেট যেটা বলে ইটিআর, যেটা সেটা হবে 66.50%। অর্থাৎ যদি কোনো ভারতীয় পণ্য ইউএস মার্কেটে প্রবেশ করতে চায় তাহলে 66.50% ট্যারিফ বা শুল্ক ফেস করে তাহলে ঢুকতে হবে। কারণ হচ্ছে এখানে 50% হচ্ছে বেঞ্চমার্ক ট্যারিফ, আর আগের যে এক্সিস্টিং আছে সেটা অ্যাড হয়ে 16.50%, সেটা অ্যাড হয়ে 66.50% হবে। এখন এটা কার্যকর হবে 2-3 সপ্তাহের মধ্যে। এটা ডোনাল্ড ট্রাম্প তার এক্সিকিউটিভ অর্ডারে এই কথাটা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ট্যারিফের কারণে যে ভারতীয় বাজারে প্রাথমিক যেই রিঅ্যাকশন বা তাদের যেই কথাটা যে এইটার উপরে তাদের যে রিঅ্যাকশন, সেটা হচ্ছে যে দিল্লি অলরেডি বলেছে এটা অন্যায্য, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য, অর্থাৎ তারা এটা মানতে পারছে না। বাট অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু এখনই কোনো অ্যাকশনের কথা বা কি পাল্টা মেজার্স নেবে সেটার কথাটা স্পষ্ট করে বলছে না। তারা বলছে শুধু একটা কথা, যে যেই কারণে তাদের উপরে এইটা ট্যারিফটা বসানো হয়েছে অতিরিক্ত বা অনেক বেশি, সেটা হচ্ছে যে রাশিয়ান পেট্রোলিয়াম প্রোডাক্ট তারা বেশি পরিমাণে কেনে। দিল্লি মোদির গভর্নমেন্ট থেকে এটা বলা হয়েছে যে আমরা যেখান থেকে সস্তায় তেল পাই সেখান থেকেই তো কিনবো, এটি স্বাভাবিক। কিন্তু সেই তেলটা তো কিনতেছে হলো 140 কোটি ভারতীয় জনগণের জন্য। সেইখানে তো কোনো যেখান থেকে সস্তায় পায় সেখান থেকেই নিবে, এটা দিল্লি এই কথাটা প্রাথমিক তার কাছে আসলে একটা দ্বিমুখী একটা অবস্থান। যেহেতু যদি সেটা সে কন্টিনিউ করে, অর্থাৎ আপনি জানেন যে রাশিয়ার যে তেল আমদানিকারক দেশ তার মধ্যে শীর্ষ কিন্তু ভারত। হ্যাঁ, সো ভারত যদি ওইখান থেকে তেল আমদানি অব্যাহত রাখে তাহলে তাকে আবার শুল্ক দিতে হচ্ছে বেশি। তো আসলে ভারত কোন দিকে যাবে এখন? ভারত, আমার যেটা ধারণা, এখনো তো তারা স্পষ্ট কিছু বলে নাই। ভারতের এই বিষয়টা দেখেন, সর্বপ্রথম কিন্তু বলা হয়েছিল যে ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে এই চুক্তিটা সাইন করা হবে ট্যারিফের বিষয়ে, কিন্তু সর্বপ্রথমে এটা না হয় সর্বপ্রথম তাদের মধ্যে একটা ডিভিশন তৈরি হয়ে গেল।
কোন ইস্যুতে ডিভিশন হলো? ভারত এবং যুক্তরাষ্ট্র এগ্রিমেন্টের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তাদের ইন্ডিয়ার উপরে সেটা 11.50% ধার্য করার কথা প্রায় সিদ্ধান্ত হয়ে গেছিল। কিন্তু যখন দেখলো যে ইন্ডিয়ার ভিতরে মানে ভারতের জনগণের ভিতরে এক ধরনের প্রতিক্রিয়া দেখা দিল যে বাংলা যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের জন্য ইন্ডিয়ার যে ডেইরি ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচারাল প্রোডাক্ট যেসব সেক্টর আছে ওপেন করে দিতে হবে। এবং এই কারণেই ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্র কোনো এগ্রিমেন্টে পৌঁছাইতে পারে নাই, যার ফলে এখন যে ইউএস প্রেসিডেন্ট যেটা বললো রাশিয়ার যে তেল এটা একটা এক্সকিউজ, এটা তারা যেহেতু এগ্রিমেন্টে যাইতে পারে না এই জন্য তাদের উপরে এই উচ্চ মাত্রার শুল্ক ধার্য করা হয়েছে। এখানে আরেকটা কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে রাশিয়ার যে পেট্রোলিয়াম প্রোডাক্ট ইন্ডিয়া কিনে, এতে করে যে রাশিয়ার যে ফাইন্যান্সিয়ালি তারা ডেভেলপমেন্ট হচ্ছে এবং ওই অর্থটা খরচ করছে হচ্ছে ইউক্রেন যুদ্ধে, মানে ইউক্রেনের আপনি জানেন যে ইউক্রেন যুদ্ধটা চলমান, যেই কারণে রাশিয়া ওই এই যে পেট্রোলিয়াম প্রোডাক্ট বিক্রি করে এইটা যুদ্ধের মধ্যে খরচ করে, যেটা ডোনাল্ড ট্রাম্প বলছে এটা অগ্রহণযোগ্য। এখন কথা হচ্ছে যে তাহলে এই যে এত বড় একটা ট্রেড, এখানে একটু এই কথাগুলি বলা দরকার যে কেন ম্যাটার করে ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্রের যেই ট্রেড, $212 বিলিয়ন তাদের, $212.3 বিলিয়ন তাদের বাইলেটারাল ট্রেড হচ্ছে গুডস এবং সার্ভিসে। তাহলে যে মার্চেন্ডাইজ এক্সপোর্ট দুই দেশের মধ্যে এক্সপোর্ট এটার পরিমাণ হলো $128.9 বিলিয়ন। 2024-এর যে ডাটা আছে ইউএসটিআর থেকে এই ডাটা দেওয়া হয়েছে এবং সেখানে ইউএস এক্সপোর্ট করে হলো $41.5 বিলিয়ন, আর ইন্ডিয়া এক্সপোর্ট করে হচ্ছে $87.3 বিলিয়ন। অর্থাৎ ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মার্চেন্ডাইজ বা পণ্যের যে ট্রেড, সেই ট্রেডের গ্যাপ হচ্ছে $45 বিলিয়ন, অর্থাৎ ইন্ডিয়ার ফেভারে। সো ডোনাল্ড ট্রাম্প এটাকেই টার্গেট করেছে এবং তার বক্তৃতায় বারবার বলেছে যে ইন্ডিয়া আমাদের সাথে অনেক বড় ট্রেড ব্যালেন্স আছে, সে তাদের উপরে ট্যারিফ নির্ধারণ করা যেতে পারে। এবার আসেন যে সার্ভিস সেক্টরে বলা হয়েছে দুই দেশের মধ্যে সার্ভিস সেক্টরের $83.4 বিলিয়ন বাইলেটারাল ট্রেড। এখন সার্ভিস সেক্টরে ইউএসএ এক্সপোর্ট করে হচ্ছে $41.8 বিলিয়ন, ইউএসএ ইম্পোর্ট করে হলো $41.6 বিলিয়ন, অর্থাৎ মোটামুটি সমান সমান। তাহলে এই যে এত বড় একটা ট্রেড, সেই ট্রেডের মধ্যে দেখবেন যে যদিও একজন আরেকজনকে বন্ধু বলছে, সো এই বিলিয়ন ডলারের মধ্যে ট্রেড যে ওয়ার, সেখানে একজন আরেকজনের থেকে উপরে জয় লাভ করারই চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে আমরা দেখেছি যে বাংলাদেশি পণ্য যখন যুক্তরাষ্ট্রে রপ্তানি হবে, সেটির কিন্তু ট্যারিফ আসলে কম ভারতের তুলনায়। এই যে কম আমাদের ভারতের তুলনায়, এটি কি আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে? দেখেন, ইউএস মার্কেটে অনেকগুলো প্রোডাক্ট তো সব দেশ থেকে এক্সপোর্ট করে। বাংলাদেশ হচ্ছে ইউএস মার্কেটে থার্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার, ইন্ডিয়া হচ্ছে ফোর্থ লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার ইউএস মার্কেটে। বাংলাদেশের ইউএস মার্কেটে মার্কেট শেয়ার হচ্ছে 9.3%, আর ইন্ডিয়ার হচ্ছে 5.3%, এরকম। তো এখন ইন্ডিয়ার উপরে যখন অতিরিক্ত বা উচ্চ শুল্ক ধার্য করা হলো, ডেফিনেটলি বাংলাদেশে এখানে একটা লাভবান হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। এখানে একটা কথা আছে, ধরেন আমি ইউএস মার্কেটে অনেক ভালো করলাম, এটা সম্ভাব্য যে কনসিকুয়েন্সটা আসতে পারে যে ইউএস মার্কেটে বাংলাদেশ হয়তো একটু সুবিধাজনক অবস্থানে আছে, কিন্তু ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম এই তিনটে দেশও তো গার্মেন্ট এবং টেক্সটাইলে অনেক স্ট্রং। এখন ইন্ডিয়া তো যেহেতু ওইখানে তাদের অবস্থা খারাপ হবে, ইউএসএতে যেহেতু অবস্থা খারাপ হবে, তারা চেষ্টা করবে ইউরোপিয়ান যে মার্কেটটা আছে সেইখানে কম্পিট করার জন্য। সেইখানে যেটা হবে, চায়না, ইন্ডিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ সবাই কিন্তু একই মার্কেটে কম্পিট করবে। এখন দেখা যাবে কি যে সবাই কম পয়সায় দেওয়ার চেষ্টা করবে এবং এইখানে ইউরোপিয়ান যে সব রিটেলার এবং ব্র্যান্ডস আছে তারা কিন্তু এখানে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, তারা প্রাইস কমায় ফেলতে পারে।
এটা একটা সম্ভাবনা আছে, যার ফলে বাংলাদেশ এখানে একটা হয়তো বা ক্ষতির সম্মুখীন হতে পারে। ইউএসএতে ভালো করলেও সুবিধাজনক অবস্থান থাকলেও ইউরোপিয়ান মার্কেটে হয়তো একটু সম্ভাবনা মানে ক্ষতির সম্ভাবনা আছে, যেহেতু সবাই একসাথে কম্পিট করবে। আরেকটা জিনিস হতে পারে, যখন এই হাই টেরিফের কারণে ইউএস মার্কেটে একটা ইনফ্লেশন তৈরি হতে পারে, সেই ইনফ্লেশনের কারণে কনজামশন সেটা কমে যেতে পারে, যার ফলে ইউএসের ক্লদিং রিটেইলার অ্যান্ড ব্র্যান্ডস যারা আছে তাদের ইম্পোর্টও কমে যেতে পারে। এবং ঐতিহাসিক ডেটা কিন্তু তাই বলে, 2018 সনের জানুয়ারি থেকে যখন চায়নার উপরে 25% ডিউটি ধরা হয়েছিল, তখন থেকেই ইউএসের যে গার্মেন্ট ইম্পোর্ট সেটা কমা শুরু করেছে। আগে $105 বিলিয়ন গার্মেন্ট ইম্পোর্ট করতো ইউএসের তারা। এই গত 2024 সনে তাদের ইম্পোর্ট হলো $80 বিলিয়ন গার্মেন্ট এক্সপোর্ট। তার মানে এখানে অনেক কমে গেছে। যখন এইভাবে তারা ইম্পোর্ট কমিয়ে দেবে, তখন কিন্তু এই যারা সাপ্লাইং কান্ট্রি আছে এইখানে একটা ইম্প্যাক্ট পড়তে পারে, ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। তবে এখানে বাংলাদেশের জন্য একটা সুখবর আছে, সে যে একে তো হচ্ছে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে, আরেকটা হচ্ছে বাংলাদেশ যেসব প্রোডাক্ট তৈরি করে বেসিক এবং মিডিয়াম রেঞ্জের যেসব প্রোডাক্ট, সেইখানে বাংলাদেশ খুবই স্ট্রং এবং সেখানে ডিমান্ড এত সহজে ফল করবে না, বাংলাদেশ ওইখানে ভালোই করবে। আপনি জানেন যে ভ্লাদিমির পুতিন কিন্তু এবছর নয়াদিল্লি সফরে যাচ্ছেন, আবার একইভাবে নরেন্দ্র মোদী কিন্তু এবছর চীনে যাচ্ছেন এবং 2018 সালের পর এটাই কিন্তু প্রথম তার চীন সফর। তো যেখানে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্র এই চীন এবং রাশিয়াকে তাদের কোট আনকোট আমি যদি বলি তাহলে শত্রু দেশ হিসেবে আখ্যা দিচ্ছে, সেখানে এই দুইটি দেশের সাথে ভারত কিন্তু এক ধরনের সখ্যতা আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে আগামীতে ইন্টারন্যাশনাল ট্রেডের কোনো অর্থ বহন করে কিনা? বেশ কিছু বছর যাবতই গ্লোবালি একটা বাইপোলার ওয়ার্ল্ড তৈরি হওয়ার একটা সমূহ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল, ডলারের যে ডমিনেন্স, এই ডলারের ডমিনেন্স সারা পৃথিবীতে আছে এবং গ্লোবাল ট্রেডের দেখবেন যে 80%ই হচ্ছে ডলারের মাধ্যমে হয়। আবার সারা পৃথিবী যে রিজার্ভ কারেন্সি 64%-এর মতো ডলারে হয়। তো এখন সারা পৃথিবীতে দেখেন একদিক দিয়ে হচ্ছে চায়না, রাশিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, তারা একটা ব্রিক্স তৈরি করলো। তারা ডলারের ডমিনেন্সকে এরকমভাবে প্রাধান্য স্বীকার করছে না এবং ইমার্জিং ইকোনমি হিসেবে তারা পৃথিবীতে আসছে। যেই কারণে ডোনাল্ড ট্রাম্প হয়তো বুঝতে পারছেন যে এইটা হয়তো বা ইউএসের একটা ক্ষতির কারণ হতে পারে, হ্যাঁ, যে ব্রিক্সে যেটা। এবং উনি এখানে স্পষ্ট বলেছেন যে এই যে ব্রিক্স যে সামিট হয়েছে রাশিয়াতে, যারা যারা গিয়েছে উনি কিন্তু হুমকি দিয়েছিলেন যে তাদের উপর অতিরিক্ত 10% টেরিফ ধরা হবে, যদি উনি ফাইনালি এটা ধরে নাই। তো এইভাবে উনি এরকম বাইপোলার ওয়ার্ল্ডের একটা সম্ভাবনা আমরা সামনে দেখতে পাচ্ছি। এবং এইখানে তাহলে ইন্ডিয়া কি করবে এখন, এই প্রশ্নটা আসে। সেই প্রশ্নটা হচ্ছে, আমার ধারণা, এটা আমি যতটুকু অ্যানালিসিস আমি করেছি, ইন্ডিয়া ইউএসের সাথে এগ্রিমেন্টে যাবে না। রাদার ইন্ডিয়া যেটা করবে, তারা হয়তো অন্যভাবে এটাকে টেরিফটা কমানোর চেষ্টা করবে বাই কনসালটেশনের মাধ্যমে। যদি নাও কমায়, তাহলে ইন্ডিয়া যেটা করবে, দেখেন এখানে তারা তো অলরেডি ব্রিক্সের মেম্বার এবং নরেন্দ্র মোদী কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে যে চায়নাতে যাবে 2018 পরে। কিন্তু তারা ইউজুয়ালি যেটা হয় যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ কিন্তু চায়না এবং ইন্ডিয়ার মধ্যে ভালো না, কিন্তু এই স্বার্থে ইন্ডিয়া এবং চায়না একত্রিত হচ্ছে এবং সেটা ট্রেডের বিষয়। ট্রেডের ওয়ার কিন্তু অন্য ওয়ারের থেকে কোনো অংশেই কম না, কারণ এটা ইকোনমির সাথে জড়িত। এবং ওইখানে আছে রাশিয়া, তাদের যে একটা অ্যালাই, সেই অ্যালাইয়ের কারণে এখন ইউএসকে তারা খুব বেশি একটা পাত্তা দেবে না, সেইখানে তারা নিজেরা ট্রেডিং সিস্টেম চালু করবে। এবং বলা হয়ে থাকে যে দিস সেঞ্চুরি বিলংস টু এশিয়ান সেঞ্চুরি, এবং এশিয়ান সেঞ্চুরি হচ্ছে লিড দিচ্ছে কারা? চায়না, ইন্ডিয়া, টু সুপার পাওয়ার ইন ইকোনমিক্স। হ্যাঁ, ওয়ার্ল্ডের 50% জিডিপি হবে এই এশিয়াতে 2040-এর দিকে। তখন এই দুই দেশ নেতৃত্ব দেবে এবং আমার ধারণা তারা ওইভাবেই হয়তো সামনে হাঁটছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফে এখন পর্যন্ত বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও এটিকে আরও বেশি ফলপ্রসূ করতে হলে আমাদের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে, আমাদের
অন্যান্য আরও যেসব পণ্য রয়েছে সেগুলোকে রপ্তানির বাজারে যুক্ত করতে হবে এবং রপ্তানির বাজারকে আরও এক্সপান্ড করতে হবে। একই সঙ্গে আগামীতে কূটনৈতিকভাবে বিশ্ব যেদিকে যাচ্ছে সেখানে খুব সাবধানে এবং সতর্কভাবে বাংলাদেশকে পা ফেলতে হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।